আজ রবিবার, বেশ রোদ ঝলমলে দিনটা। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। রবিবার অন্য দিনের তুলনায় আজকে গাছের কাজ কিছুটা হলেও কম হবে, সেই ভেবেই কিন্তু সারাটা দিন আমরা চলি। সংসারে যেহেতু সবারই ছুটি থাকে আজকের দিনটাতে, তাই ঠিকভাবে বাগানে আসা হয় না। তবে আজকের রবিবারটা অন্য দিনের তুলনায় একেবারেই আলাদা ছিল। ভেবেছিলাম ছাদ বাগানে জল দিয়ে একটুখানি খাবার দিয়ে চলে যাব, কিন্তু হঠাৎ করেই কিছু কিছু কাজ করতে করতে বেশ অনেকটাই কাজ করে নিয়েছি আর কেউ টেরও পায়নি। ঘরের লোক সবাই ভেবেছে গাছে জল দিচ্ছি অথবা ঠাকুরের কাজে ব্যস্ত, আর আমিও সেই ফাঁকে বেশ খানিকটা কাজ কিন্তু সেরে নিয়েছি। টানা এত দিন ধরে যেহেতু গাছে শুধু খাবারই পড়েছে, বৃষ্টির জল, তার মধ্যে আমি খাবার দিয়েছি, তাই সেই খাবারগুলোকে হজমের জন্য তো কিছু দরকার। তাই আজকে ভাবলাম গাছে হিউমিক অ্যাসিড দেবো, তবে তার আগেতে মাটি রোদ খাওয়াতে হবে। গতকালকে বলেছিলাম যে এই টবটা থেকে, মানে এই গ্রো ব্যাগের মধ্যে যে লাল শাকগুলো ছিল সেগুলো সব তুলে নিয়েছিলাম, আর এই মাটিগুলোকে নতুনভাবে আমি তৈরি করব। সেই শীতের মাঝামাঝি থেকে বসানো, সেই থেকে সমানে আমি লাল শাক তুলেই যাচ্ছি। এখন কিন্তু লাল শাকগুলো অতটাও ভালো হচ্ছিল না, সেই কারণেই আমি সবটাই তুলে নিচ্ছি। মাটিগুলোকে নতুন করে রোদে দিয়ে আবার এর মধ্যে গোবর সার মিশিয়ে অন্য একটা ক্যারেটের মধ্যে আমি বেড তৈরি করব। এই বেডগুলোর মধ্যে নয়, এগুলো শীতের জন্যই ঠিক আছে, চওড়াটা বেশি আর হাইটটা কম, আর জায়গাটা অনেকটাই লাগে। শীতের বাগানে এমনিতেও অনেকটা জায়গার প্রয়োজন পড়ে, তাই এখন এই বাগানে এগুলোর প্রয়োজন নেই। গ্রো ব্যাগটাকে ভালোভাবে রোদ ঠোদ খাইয়ে ভাঁজ করে রেখে দেবো, আবার শীতের সময় নামাবো। আপাতত যে সমস্ত সবজির ক্যারেটগুলো আছে, তাছাড়া ফলের ক্যারেটগুলো আছে, তা দিয়েই গরমের বাগান বেশ ভালো হবে। আর তাছাড়া শাক গাছ তো ওই ছোটো ছোটো ক্যারেটের মধ্যে ভালোই হয়, যদি শাকের দানাও ছড়ায় তাতেও কিন্তু বেশ ভালোই ফলন দেবে ওই ফলের ক্যারেটগুলো। তাছাড়া সবজির ক্যারেটগুলোর মধ্যে মোটামুটি ওই লতানো গাছগুলোকে বসাচ্ছি অল্প অল্প করে। খুব একটা বেশি গাছ আমি করব না, গরমের বাগানটা একটু ছিমছামি করব। যত গাছ করব ততই বেশি কষ্ট। নিজেকে কষ্ট দিয়ে কোনো কিছুই করা ঠিক না, তার পরিণাম ভীষণ ভয়ঙ্কর হয়। যেমন আমারটি হয়েছিল, 2 বছর হতে না হতেই আমার কিন্তু একেবারে শরীরটা নষ্ট হয়ে গিয়েছিল এবং আমি সোজা হাসপাতালে পৌঁছে গিয়েছিলাম। তাই সেরকম ভুল কিন্তু আর দ্বিতীয়বার আমি করব না, একটু চাপটা কমাবো। এই দেখুন, অল্প একটুখানি 1 চামচ মতো হিউমিক অ্যাসিড নিলাম। এবার আপনাদেরকে বুঝিয়ে বলছি হিউমিক অ্যাসিড গাছে কেন ব্যবহার করব। ধরুন আমরা অনেক সময় অনেক খাবার খেয়ে ফেলি, বা অনুষ্ঠান বাড়িতে গিয়েও তো আমরা অনেক সময় অনেক খাবার একসাথে খেয়ে ফেলি। এবার সেই খাবারগুলোকে ডাইজেস্ট হবার জন্য অনেক সময় আমরা হজমের ওষুধ খাই। এটাও তাই, গাছকে অনেক সময় খাবার দিতে দিতে হয়তো গাছ নিতেও পারে না, কিছু কিছু গাছ আমরা দিতেই থাকি। সেই সমস্ত খাবারগুলোকে যাতে গাছ হজম করতে পারে, সেই জন্যেই হিউমিক অ্যাসিড কিন্তু গাছে দেওয়াটা খুবই দরকার। আর এটা লিকুইড যেমন হয় তেমন পাউডারেও হয়। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্যেই দেখালাম। একটা বড় বালতির মধ্যে ওই 10 লিটার মতো জল ধরে, তার মধ্যে 1 চামচ মতো হিউমিক অ্যাসিড দেবো, ভালো করে গুলে নিয়ে সমস্ত গাছে দেবো। ধরুন ওই 10 লিটার জল আমি প্রায় 20-25টা গাছে দেবো, অল্প অল্প করে। যেহেতু খাবার সবসময় অল্প দিতে হয়, যেটা তলা দিয়ে বেরিয়ে না যায়। আমি এই কথাটা সবসময় বলি, তরল সার হোক বা যে কোনো জৈব সার, যাতে যখন দেবো সেটা নষ্ট যাতে না হয়, গাছের মধ্যেই রয়ে যায়। জল বেশি করে দেবো যাতে টবের নিচ দিয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু খাবার সব সময় অল্প দিতে হবে, শুধুমাত্র মাটিটাকে ভেজাবার জন্য। মাটির মধ্যে দিয়ে শেকড়ে শেকড়ে পৌঁছে গিয়ে গাছের মধ্যে চলে যাবে, সেই জন্য খাবারটা সবসময় অল্প দিতে হবে এবং ওষুধও সবসময় এরকমই অল্প দিতে হবে। আর এরকম করে যদি আপনারা হিউমিক অ্যাসিড মাসে 2বার দিতে পারেন তাহলে তো খুব ভালো, 1বার দিলেও ভালো। গাছ অনুযায়ী দেবেন, ছোট গাছ হলে অল্প একটু দেবেন, বড় গাছ হলে একটু বেশি দেবেন, সেটা আপনার গাছের উপর নির্ভর করছে। অনেক বেশি গাছ হলে তো নিশ্চয়ই একটুখানি দিলে হবে না। উপরের ছাদের কাজ হয়ে গিয়েছে, গাছে হিউমিক অ্যাসিড দিয়েও দিয়েছি, এবার নিচের ছাদের কাজ। 1 ক্ষেপ কিন্তু এখানে মাটি শুকনো করে তোলা হয়ে গিয়েছে, আবারও 1 ক্ষেপ মাটি রোদ খাইয়ে নিয়েছি। একবার করে রোদ খাইয়ে নিলে ভালো হয়, আর কিছুই না। যেহেতু টবে টবে গাছ করি, অনেক সময় টবের খাবারের মধ্যে একটু ঘাটতি থাকতেই পারে, তাই মাটিটাকে রোদ খাইয়ে নিয়ে নতুন করে গোবর সার মিশিয়ে করলে গাছে খাবারের ঘাটতিটা একটু হলেও কমে এবং গাছও খুব ভালো হয়। তবে মনে রাখতে হবে, হিউমিক অ্যাসিড কিন্তু গাছে খাবারের দেওয়ার 2 দিন পর দিলে হবে না, অন্তত 1 সপ্তাহ পর অথবা 10 দিন পর দিতে হবে, যাতে খাবারটাও গাছের মধ্যে ঠিকভাবে বসে যায় এবং এই খাবারের হজম করার ওষুধটাও ঠিকভাবে গাছের মধ্যে পৌঁছে যায়। তাহলেই গাছের গ্রোথ খুব ভালো হবে, গাছের চেহারাও ফিরে যাবে এবং গাছের পাতা সবুজ ঝকঝকে তকতকে হয়ে যাবে। অনেক সময় ফ্যাকাশের হয়ে যায়, অনেক কারণেই হয়ে যায়, সবসময় যে খাবারের প্রয়োজন তেমনটা না। অনেক সময় গাছ খাবার নিতে পারে না, সেই সমস্ত কারণেও গাছের পাতায় নানান রকমের সমস্যা হয়। তাই প্রপার খাবার
খাবার দেওয়া, গাছ খাবারটা নিতে পারছে কিনা, এই সমস্ত দিক একটু হলেও লক্ষ্য রাখতে হবে। মাটি আমি খুব একটা বেশি রোদ খাওয়াই না, ওই মোটামুটি একটুখানি 1-1.5 ঘন্টা হলেই তুলে দিই, যাতে করে মাটির ময়েশ্চার ভাবটা ঠিক থাকে। তার মধ্যে গোবর সার মেশাচ্ছি অল্প অল্প করে। গোবর সার মেশানোই ছিল, তবু যেহেতু মাটিটাকে রোদ খাইয়েছি, আবারও অল্প অল্প করে গোবর সার মিশিয়ে অনেকগুলো বালতি রেডি করে নিয়েছি ফুল গাছের জন্য। ছোট ছোট টবও রেডি করলাম, এর মধ্যে দানা ফেলবো। সমস্ত দানাই ফেলছি অল্প অল্প করে। আবারও কিছুটা ভেন্ডির দানা ফেলতে হবে, কারণ কি ভেন্ডির চারাগুলো কিন্তু বেশ বড় বড় হচ্ছে। আর যেহেতু প্রথমবারে অল্প ভেন্ডির দানা ফেলেছিলাম, এখন আবারও ফেলতে হবে। অল্প অল্প করে এটা ওটা সবজি করতে করতেই বাগান ভরে যাবে। আর এদিকের একটা মাটি রেডি করছি, মাটি বালি গোবর সার দিয়ে, এটা করবি গাছের জন্য। করবি গাছের একটা বালতি দেখছি ফেটে গেছে, জল দিলেই জল বাইরের দিক দিয়ে পুরো বেরিয়ে যায়। সেই বালতিটাকে চেঞ্জ করে এই ড্রামের মধ্যে করবি গাছটাকে দিয়ে দেবো। বাকি যে 3-4টে বালতিগুলো রয়েছে, যার মধ্যে করবি গাছটা বসানো রয়েছে, একেবারে ঠিকঠাক আছে। একটা বালতি নষ্ট হয়ে গিয়েছে, সাইড দিয়ে ফেটে গেছে, তবে বালতিটাকে বাতিল করব না। বালতিটার মধ্যে অন্য যে কোনো একটা ফুল গাছ বসিয়ে দিতে পারবো। ছোটো ছোটো বালতিগুলোকেও পুজোর ফুল শুকিয়ে শুকিয়ে ভরে দিয়েছি, ওর মধ্যেও খানিকটাই গোবর সার মেশানো মাটি দিয়ে সমস্ত কিছু জোগাড় করে রাখলাম। এই মাটিগুলো দিয়ে বেডগুলো রেডি করা থাকলে টপ টপ করে গাছগুলো বসানো যায়। সব সময় তো রেডি করা সম্ভব থাকে না, তার ফলে কাজটা দেরি হয়ে যায়। কিন্তু মাটিগুলো যদি এরকম সময় করে করে তৈরি করে নেওয়া যায়, তাহলে যে কোনো গাছ বসাতে আর বেশিক্ষণ সময় লাগবে না। রোদটাকেও তো কাজে লাগাতে হবে। আর আজকে এই প্রথমবার কোনো রবিবার আমি এতটা কাজ করতে পেরেছি, তাও আবার সবার চোখের আড়ালে, কেউ ধরতেই পারেনি বাড়ির লোক, নাহলে এতক্ষণে ডাকা ডাকি হাঁকা হাঁকি শুরু হয়ে যেত। ওই যে বলেন না, ভগবান যা করে ভালোর জন্যই করে। দেখুন তো কতটা কাজ আমি আগিয়ে নিতে পেরেছি। একটু কষ্ট হয়েছে ঠিক কথাই, রোদের মধ্যে কাজ করতে গেলে একেবারে মাথা কাঠ ফাটার মতো রোদে ফেটে যায়, তবুও কাজগুলো তো হয়ে গিয়েছে। কাজ না করলে কি আর হবে? বাগান সুন্দর করতে তো আমাদেরকে কাজ করতেই হবে। এই দেখুন ছোট ছোট 4 ইঞ্চির টব, এগুলো সব ফ্রিতে পাওয়া গাছের সাথে। যে সমস্ত গাছগুলোকে নিয়ে আসি, এগুলো আনতে আনতে যে কত জমে গেছে, হয়তো 2 ডজন জমে গেছে। এই টবের মধ্যে চারা তৈরি করতে বেশ সুবিধা হয়। এগুলোকে ব্যবহার করি, আবার যখন গাছ হয়ে যায় আবারও ঝাঁকঝাঁক করে রেখে দিই। শীতের সময় তো সবই কাজে লেগে যায়, আর এত রয়েছে কোনো কিছুর অভাব নেই। গাছ করতে করতে এক্সট্রা অনেক কিছুই পাওয়া যায়, কিছু কিছু মাটিও পাওয়া যায়। কারণ এই টবের মধ্যে যে গাছটা থাকে, সেই মাটিগুলোকে দিয়ে আমি গাছ বসাই না, সেই মাটিগুলোকে নতুন করে বালি ঠালি মিশিয়ে বেলে দোআঁশ মাটিতে পরিণত করি। তারপরে সেই মাটিটা জমতে জমতে অনেক মাটি হয়ে যায়। এইভাবে কিছু মাটিও ফ্রিতে পেয়ে যাই, আবার টবও ফ্রিতে পেয়ে যাই। তবে গ্রো ব্যাগ কখনোই আমি রাখি না। যদি কোনো ছোটো গ্রো ব্যাগের মধ্যে গাছ কিনে নিয়ে আসি, তখন গ্রো ব্যাগটা কেটেই আমি গাছটা বার করি। কারণ কি, ব্যাগটাকে বাঁচাতে গিয়ে শেকড়ে আঘাত লাগলে তাহলে তো আমার ব্যাগটাকে বাঁচিয়ে কোনো লাভ হবে না। কারণ গাছটাই যদি নষ্ট হয়ে যায়, ব্যাগ নিয়ে আমি কি করব? কিন্তু মাটির টবে তার সেরকম না। মাটির টবে তো টোকা দিলেই শেকড় সমেত মাটি সমেত গাছটা বেরিয়ে আসে। তাই ভাঁড়গুলো রেখে দিই, ব্যাগগুলোকে সবসময় আমি কেটে ফেলারই চেষ্টা করি, গাছটাকে সেফলি বার করি। এপাশের কাজ সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে, এবার কাজ হচ্ছে ঠাকুরঘর পরিষ্কার করার। কারণ কি, দুপুর হয়ে গিয়েছে, প্রায় 12:30 মতো বাজে। দুপুরবেলা ভগবানের ভোগের সময় হয়ে গিয়েছে, তাই মেয়ে ভোগের রান্না আনতে না আনতেই আমি তাড়াতাড়ি করে ঘরটর মুছে ফল কাটতে শুরু করে দেবো। আমি ফল কেটে দেবো, তার মধ্যেই আমার মেয়ে চলে আসবে। রবিবার দিনকে ঠাকুরের ভোগটা আমার মেয়েই রান্না করে, যেহেতু সারা সপ্তাহে অতটা সময় পায় না। এরপরে তো আরোই সময় পাবেন না, নতুন ক্লাস শুরু হয়ে যাবে। ব্যাস, মেয়ে পড়াশোনায় একেবারেই ব্যস্ত। তখন অন্য শহরে গিয়ে আবারও মেয়ের পড়াশোনা স্টার্ট, আবারও আমি সম্পূর্ণ একা। দুপুরবেলা ছেলে চলে যাবে স্কুলে, আর হাজব্যান্ড তো অফিসে। আর তাছাড়া হাজব্যান্ড অফিসে থাকাই ভালো, থাকলেই ঝামেলা লাগে। আজ অনেক ভোরবেলা উঠেছি, ঠাকুর ঘরের ঝুল ঝাড়াটা বাকি ছিল। আজকে ঠাকুর ঘরের ঝুলটাও ঝেড়ে নিয়েছিলাম। অনেক ভোর ভোর এসে ঠাকুর ঘরের ঝুল ঠুল ঝেড়ে তারপরেই বাগানের কাজে লেগে পড়েছিলাম। কারণ কি, আর তো সময় নেই। এদিকে নিচের সমস্ত ঘরটরগুলো ঝাড়া হয়ে গিয়েছে 2-3 দিন আগেই, শুধু এই ঠাকুর ঘরটাই বাকি ছিল। যেহেতু খুব একটা নোংরা হয়নি, তাই জন্য উপর দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। শুধু তো বাগান পরিষ্কার করলেই হবে না, ঘরদোরকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আগামী কাল যেহেতু নীল ষষ্ঠী, তার 2 দিন পরেই পয়লা বৈশাখ, তাই তার আগে সব কিছু ধোয়া ঠোয়া সব কিছু কমপ্লিট। তবে আমার ছেলে মেয়েও আমাকে যতক্ষণ পারে ততক্ষণ হেল্প করে। স্কুল ছুটি থাকলে তো কথাই নেই, পিছন পিছন ঘুরে। আর স্কুলে থাকলে তখন তার কিছু বলার নেই, যতক্ষণ পারে বাড়িতে ততক্ষণ থাকে, চেষ্টা করে আমাকে হেল্প করা। আমি যেহেতু অনেকক্ষণ ধরে উপরে রয়েছি, সেই জন্য আমি ফল কেটে ভগবানকে আরতি করে চলে যাব। এরপরে আমার মেয়ে আসবে অন্নভোগ নিয়ে। বাকি ঠাকুর ঘরের সমস্ত কাজ এবার ও সামলাবে, এবার আমি নিচে চলে যাব।
কারণ রান্নাবান্নার দিকটাও দেখতে হবে। এতক্ষণ আমার মেয়ে রান্নাবান্নার মধ্যেই ছিল। তবে একটা জিনিস এখন খুব সুবিধা হয়েছে, আগে আমাদের বাড়িতে আমিষ নিরামিষ দুটো রান্নার ভীষণ ঝামেলা হতো, সব কিছু আলাদা করতে হতো, ডবল ডবল খাটনি করতে হতো। সেটা থেকে আমি একেবারে মুক্তি পেয়েছি। এখন সম্পূর্ণ আমাদের বাড়িতে নিরামিষ, কোনো রকম মাছ মাংস ডিমের ছোঁয়াটুকুনিও নেই। তাই জন্য এখন আর আমাদেরকে অতটা ডবল ডবল করে খাটতেও হয় না। একবার নিরামিষ, একবার আমিষ, একবার এই রান্নাঘর, একবার ওই রান্নাঘর, একবার এই বাসন, একবার ঠাকুরের বাসন, একবার আমাদের নিরামিষ বাসন। এইটার থেকে আমরা একেবারেই মুক্তি পেয়ে গিয়েছি। যখন ছেলে আর হাজব্যান্ড কোনো মাছ মাংস খাবার ইচ্ছা হয় তখন ওরা বাইরে থেকে গিয়ে খেয়ে আসে। আমাদের বাড়িতে কোনো রকম আর মাছ মাংসের সিনারিটাই উঠে গিয়েছে বলে আমরা খুব ভালোভাবে রয়েছি। এখন অনেক কাজের চাপ কমে গিয়েছে, মনে শান্তি চলে এসেছে, বাড়ির মধ্যে আর কোনো আঁশের গন্ধটুকুনিও নেই। এই দেখুন আমার মা লক্ষ্মী, রাধা মাধব, গোপালদেরকে আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। ব্যাস নিচে চলে গিয়েছিলাম, একেবারে টানা সমস্ত সংসারের কাজ সেরে সন্ধে নেমে গেছে। তখন মনে পড়েছে যে ছাদে আমি সকালবেলা মাটি রোদে দিয়েছিলাম, সেটা তো তুলতে হবে, কারণ ঝড় বৃষ্টির সময় এখন হচ্ছে না, দুদিন হয়নি, কিন্তু যদি হঠাৎ করে ঝড় বৃষ্টি নেমে যায় তাহলে সমস্ত মাটি একেবারে কাদায় মাদায় ভরে গিয়ে ছাদ পুরো একাকার হয়ে যাবে। সেই জন্য সন্ধে দিতে এসেই আগে মাটি তুললাম, তারপর গাছে একটু একটু জল দিলাম। আর এই দেখুন সন্ধ্যের সময় আকাশটা কত সুন্দর দেখতে লাগছে, ছাদ বাগানটাও দারুণ লাগছে। এই সময় কি ঠান্ডা ঠান্ডা হাওয়া। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।